প্রথম প্রশ্ন বলছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস ইন induction into the political culture and the psychological dimensions of একটা পলিটিক্যাল সিস্টেম। যে এটা বলছে যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইন্ডাকশনস ইনটু দ্য পলিটিক্যাল কালচার, যে রাজনৈতিক যে সংস্কৃতি আছে আমাদের সেই সংস্কৃতির মধ্যে যখন আমরা পলিটিক্যাল সোশ্যালাইজেশনের প্রসেসটা দেখি তখন বেসিক্যালি এটা কোন ধরনের একটা অবস্থাকে নির্দেশ করে থাকে বা কোন ধরনের অবস্থা সেটার মধ্যে তৈরি হয়, বা বলতে পারো কোন অবস্থায় আমরা থাকি। তো জেনারেলি সেটা পলিটিক্যাল সিস্টেমেরই কথা বলে, অন্য কিছু বলে না। মানে আমরা যে পলিটিক্যাল সিস্টেমটা পড়লাম, যেটাকে এক্সটেন্ড মানে শুরু করলেন বা একটা এক্সট্রিম লেভেলে নিয়ে গেলেন ডেভিড ইস্টন, সেটাকে পরবর্তীকালে আমরা দেখলাম স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ দিয়ে এক্সটেন্ড করার চেষ্টা করলেন সেখানে অ্যালমন্ডন পাওয়েল, এবং সেখানেই তোমরা দেখবে যে সেখানেই তারা সেটা নিয়ে কথা বলতে গিয়েই কালচারের কথা বলেছেন এবং সেই প্রসঙ্গেই সেখানে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের পার্ট এসেছে। তো এই আর কি পলিটিক্যাল কালচার এবং সাইকোলজিক্যাল ডাইমেনশনস। তো রাজনৈতিক ব্যবস্থারই হচ্ছে এক প্রকার মনস্তাত্ত্বিক এবং যে সাংস্কৃতিক রাজনৈতিক যে সংস্কৃতি তার অন্তর্ভুক্তিকরণের মধ্যেই এই রাজনৈতিক সংস্কৃতির ধারণা, এই সামাজিকীকরণের ধারণাটা কিন্তু থাকে। তো যাই হোক, এগুলো একটু ডিফিকাল্ট কিছু হবে না, একটু ভেবে উত্তরগুলো করলে দেখবে ওটাই তোমার ঠিক মনে হবে। 2 নম্বর দেখো কি বলছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ দ্য মোস্ট প্রমিসিং অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট, বিকজ পলিটিক্যাল ডেভেলপমেন্ট বুঝতে হলে আমাদের পলিটিক্যাল সোশ্যালাইজেশনটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। পলিটিক্যাল ডেভেলপমেন্ট বুঝতে হলে, হ্যাঁ, পলিটিক্যাল ডেভেলপমেন্ট যদি বুঝতে হয় তাহলে পলিটিক্যাল সোশ্যালাইজেশনটাকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে পলিটিক্যাল ডেভেলপমেন্টটাকে এনশিওর হয়। তো এখানে দেখো যেটা বলছে উত্তর, সেটা হচ্ছে সোশ্যালাইজেশন ইন্ডাক্টস ইন্ডিভিজুয়াল ইন্টু কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্টাল প্রসেস। যে সোশ্যালাইজেশনের মধ্য দিয়েই কি হয়, যে ইন্ডিভিজুয়ালের একজন হচ্ছে সাংস্কৃতিক এবং উন্নয়নের যে পদ্ধতি তার মধ্যে বলতে পারো এক প্রকার তার অন্তর্ভুক্তিকরণ হতে পারে বা হয়। তো আমরা তো সেটাই জানলাম, গত ক্লাসে আমরা সেটা আলোচনা করেছি যে যে কোনো বিষয়কে মানে যে কোনো বিষয় উন্নতি করতে হলে বা যে কোনো কালচারকে প্রডিউস করতে হলে বা তৈরি করতে হলে বা কালচারে আমরা যখন কোনো কিছুকে দেখি বা কোনো একটা ইন্ডিভিজুয়ালকে যখন কোনো একটা সমাজের পার্ট করে গড়ে তোলার চেষ্টা করি আমরা, তখন আর কিছুই না, আমরা চেষ্টা করি যে বিভিন্ন যে উপাদানগুলো আছে সেই সমাজে সেগুলো তার মধ্যে সোশ্যালাইজ করানো। তো সোশ্যালাইজ করানোর মধ্য দিয়ে সে সমাজের একটা পার্ট হয়ে ওঠে। তো এগুলো জানো, একটুখানি গভীরভাবে পড়লেই বুঝতে পারবে, এবং যেহেতু জিনিসগুলো এখনো জানা হয়ে গেল, তো পরীক্ষাতেও গিয়ে তোমাদের ওটা আনসার করতে ইজি হবে। 3 নম্বর দেখো কি বলছে, হুইচ স্টেট গিভস মোস্ট ইম্পর্টেন্স টু দ্য প্রসেস অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। পলিটিক্যাল সোশ্যালাইজেশনটাকে কোন বলছে, যে স্টেট। তো স্টেট আমরা অনেক ধরনের স্টেটের কনসেপ্ট পড়ে এসেছি, ক্যাপিটালিস্ট স্টেটের কথা কার্ল মার্ক্সের আইডিওলজিতে পড়লাম, বা লিবারাল আইডিওলজিগুলো আলটিমেটলি সেটাই দিকেই ইঙ্গিত করে। কমিউনিস্ট স্টেটের কথা আমরা কার্ল মার্ক্সের যে আলটিমেট যে সোসাইটাল যে ইভলিউশন, সেই সোসাইটাল ইভলিউশনসের তিনি এক প্রকার বা ইভলিউশনের এক্সট্রিম বা একটা ফাইনাল ডেস্টিনেশন তিনি দেখিয়েছেন। তো কমিউনিস্ট স্টেটের কথা আমরা সেখানে পড়েছি, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, দুটো শ্রেণী থাকবে এবং সেই দুটো শ্রেণীর মধ্যে কোনো মত বা থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, এবং সেখানে প্রত্যেকে যে যতটা ইনকাম করবে সেই অনুসারে সে দোকানে খেতে পারবে, পড়তে পারবে, তাই না? এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে জানি। কার্ল মার্ক্স এটাই হচ্ছে একটা ফাইনাল ডেস্টিনেশন হিসেবে দেখিয়েছিলেন। 3 নম্বর বলছে এখানে টোটালিটেরিয়ান স্টেট, এবং টোটালিটেরিয়ান স্টেট মানে হচ্ছে জানো যে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। যে একনায়কতান্ত্রিক মানে হচ্ছে যে যেখানে একজন ব্যক্তি থাকবেন বা একটা পার্টিকুলার গোষ্ঠী থাকবে, তারা যেটা বলবে সেটাই হচ্ছে কিন্তু সকলকে মেনে চলতে হবে, যদিও একজনের শাসনটাই সেখানে গুরুত্বপূর্ণ। তো একজন যা বলবেন সেটা মেনেই সমস্ত সিস্টেম কিন্তু পরিচালিত হবে, তাই না? সেটা এখন অর্থনীতি বলো, সেটা এখন রাজনীতি বলো, সেটা এখন বিচার ব্যবস্থা বলো, কিংবা সেটা এখন তোমাদের সেখানকার যে সামাজিক যে বিভিন্ন নিয়মকানুন সেগুলো, যা কিছু বলো না কেন তোমাদের সবকিছু কিন্তু এখানে একজনেরই শাসনের দ্বারা পরিচালিত হয়। সো এটাকে আমরা টোটালিটারিয়ান স্টেট বলি। এই পলিটিক্যাল রিজিমগুলো তোমরা পড়াবো তোমাদের, আমি সেখানেই এগুলো আছে, ডেমোক্রেটিক নন ডেমোক্রেটিক, তো সেখানে পড়াবো এগুলো। অ্যানার্কিস্ট স্টেটের আলোচনা তোমরা জানো, অ্যানার্কিস্ট স্টেট আমরা আলোচনা করেছি যে যেখানে বেসিক্যালি কোনো অথরিটি থাকে না, অথরিটি লেস একটা সিস্টেম, বেসিক্যালি অ্যানার্কিস্ট একটা সিস্টেম হিসেবেই মানে সংজ্ঞায়িত হয়েছে। তো এটা একটা ফিলসফি, আমরা জানি এটা একটা ফিলসফি, বাট যদিও এই ফিলসফিটা ব্যর্থ হয়েছেই, মানে যারা এই সমস্ত থিওরিজ নিয়ে চর্চা করেছেন তারা সম্পূর্ণতা এর কিন্তু দিতে পারেননি, বা এর যে বাস্তবায়ন যে কখনো সম্ভব সেই নিশ্চয়তা তারা কখনো দিতে পারেনি। তো এখানে প্রশ্ন বলছে যে কোন সমাজে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের যে প্রসেস সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা ক্যাপিটাল স্টেট।
কেন ক্যাপিটাল স্টেটের কারণটা হচ্ছে যে ক্যাপিটাল স্টেট হচ্ছে কিন্তু আমরা জানি যে সেখানে কম্পিটিশনের উপর দাঁড়িয়ে থাকে। ক্যাপিটাল স্টেটের কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট কম্পিটিশনের উপর দাঁড়িয়ে থাকে এবং কম্পিটিশন করার মধ্য দিয়ে যারা এগিয়ে যায় তারা বেসিক্যালি কি করে, যে যারা এগিয়ে যায় তারা সোসাইটিটাকে রুল করার চেষ্টা করে, সোসাইটিটাকে ডমিনেট করার চেষ্টা করে, সোসাইটি ডিসিপ্লিন তৈরি করার চেষ্টা করে। এবার কোনো একজন নাগরিক যিনি হয়তো জন্মগ্রহণ করছেন কোনো একটা মানে গরিব পরিবারে হতে পারে, বা হয়তো সেই ধরনের কোনো অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেনি, যারা হয়তো সোসাইটিটাকে কন্ট্রোল করছে বা সোসাইটিটাকে কন্ট্রোল করার হয়তো একটা পার্ট আছে। তো সেই রকম কোনো পরিবারে তার হয়তো জন্ম হয়নি কোনো একজন ব্যক্তির, সে একটা সাধারণ পরিবারে জন্মগ্রহণ হয়েছে। তো তাকে যদি এখন নিজেকে উন্নতি করতে হয় তাহলে তার মধ্যে এটা একেবারে স্বাভাবিক কথা যে তাকে সোশ্যালাইজেশনসটা শিখতে হবে, আদারওয়াইজ যে কিভাবে কিভাবে তাকে খেতে হবে, কিভাবে পড়তে হবে, কি খেতে হবে, কতটা খেতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে মানুষজনের সঙ্গে মিশতে হবে, কোন মানুষজনের সাথে মিশতে হবে, এভরিথিং তাকে কিন্তু জানতে হবে। যদি সে না জানতে পারে তাহলে সে কিন্তু সেই সমাজের পার্ট হতে পারবে না। তো ক্যাপিটালিস্ট সোসাইটিতে এটা একটা বড় বিষয়, সাধারণ বিষয়, মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমাকে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্য দিয়েই তোমার ডেভেলপমেন্ট কিন্তু এনশিওর হবে। কমিউনিস্ট স্টেটে বেসিক্যালি সেটা হয় না। কমিউনিস্ট স্টেটের কনসেপ্টটা হচ্ছে যে যেখানে মানুষ একটা অনেকটা সময় অতিক্রম করে গিয়ে মানুষের মধ্যে এমন একটা ম্যাচুরিটি লেভেল স্ট্যাবলিশ করে করে গেছে যে তারা নিজেরা নিজেদের অধিকার, নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে যথেষ্ট সচেতন। তো ফলে সেখানে আর সোশ্যালাইজেশনের কিছু বিষয় থাকে না। সে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে স্বাধীন মতো জীবনযাপন করবে এবং সে সমতা ভোগ করবে। তো সিস্টেমের কারণেই হয়তো এটা পাবে এবং মানুষের ইভলিউশনের কারণেও, সমাজ সভ্যতার ইভলিউশনের কারণেও এটা হবে। তো এখানে তো সোশ্যালাইজেশনের বিশেষ কোনো জায়গা সেখানে থাকে না। টোটালিটেরিয়ান স্টেটের মধ্যেও মানে বলবো যে থাকে না একেবারে তা নয়, বাট হ্যাঁ এখানে করার সুযোগটাই থাকে না, মানে সোশ্যালাইজ হওয়ার তোমার এখানে সুযোগটাই থাকে না। কারণ এখানে রাজা যা বলে সেটাই মোটামুটি, বা ওই যিনি এখানে শাসক আছেন তিনি যা বলবেন সেটাই মোটামুটি মেনে চলতে হয়। অ্যানার্কি সিস্টেমের কনসেপ্টটাও মোটামুটি ওই ধরনেরই, যে তোমাকে এখানে সোশ্যালাইজেশনের কোনো জায়গা নেই, কারণ এক প্রকার ধরেই নেওয়া হয়েছে যে মানুষ যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট সে যুক্তিবান এবং সে তার ভালো মন্দ বোঝে, স্বাভাবিকভাবেই তাকে কন্ট্রোল করার জন্য কোনো অথরিটির প্রয়োজন নেই। তো ফলে এখানে সোশ্যালাইজেশনের বিশেষ কোনো ভূমিকা এই তিনটেতে থাকে না, কিন্তু ক্যাপিটালিস্ট সিস্টেমে থাকে। কারণ ক্যাপিটালিস্ট সিস্টেম সেখানে তোমাকে ইন্ডিভিজুয়ালকে সেখানে যদি ডেভেলপ করতে হয়, নিজেকে নিজের যদি পজিশনসকে বেটার করতে হয়, তাহলে তাকে সমস্ত আদব কায়দা শিখতে হবে, কখন খেতে হবে, কখন ঘুমোতে হবে, কার সাথে মিশতে হবে, এভরিথিং তাকে জানতে হবে। এবং প্রত্যেকটা কালচার ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তাকে জানার মধ্য দিয়ে তার নিজের উন্নতি কিন্তু সেখানে এনশিওর হবে। সো ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। 4 নম্বরে চলে আসো। 4 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর এজেন্টস অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। তো তোমরা জানো এগুলো তোমাদের সবই বলা হয়েছে গতকাল। ফ্যামিলির কথা বলেছে, পলিটিক্যাল পার্টিজের কথা বলেছে, মিডিয়ার কথা বলেছে। গুজরাটে যেহেতু এসেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে নিও, নেটের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে। দ্য এজেন্সিজ ফর পলিটিক্যাল সোশ্যালাইজেশন আর তো আবার দেখো গুজরাটে 2006 সালের কোয়েশ্চেন এসেছে, ফ্যামিলি, প্রেস, পলিটিক্যাল পার্টিস। এগুলোরও কথা গতকাল তোমাদের বলেছি যে ফ্যামিলি, প্রেস, পলিটিক্যাল পার্টিস, স্কুল, পিয়ার্স, তাই না, এই সমস্ত বিষয়গুলো, ইন্টারেস্ট গ্রুপস, এগুলো সবই আমাদের কিন্তু পলিটিক্যাল সোশ্যালাইজেশনের এজেন্ট হিসেবে পালন করে। এরা বেসিক্যালি আমাদেরকে আমাদেরকে কি করে না, আমাদের কোন বিভিন্ন নিয়ম কানুনগুলো সম্পর্কে আমাদেরকে পরিচিতি লাভ করায়, আমাদেরকে 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 সোসাইটির যেখানে আমরা হয়তো পৌঁছতে চাইছি সেটার পার্ট করে তুলতে আমাদেরকে কিন্তু বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়ে বা বিভিন্ন রকমভাবে সাহায্য সহযোগিতা করে, যেটাকে আমরা বলে থাকি পলিটিক্যাল সোশ্যালাইজেশন। জানলাটা হচ্ছে বন্ধ আছে, খালি হাই উঠছে, সারাদিন একই রকম ভাবে বসে আছি। 6 নম্বর দেখো কি বলছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন ডাজ নট শেপ, পলিটিক্যাল সোশ্যালাইজেশন ডাজ নট শেপ পলিটিক্যাল সোশ্যালাইজেশন ডাজ নট শেপ পলিটিক্যাল সোশ্যালাইজেশন ডাজ নট শেপ পলিটিক্যাল কালচার। এটা হবে, এটা বোধহয় হবে না। পলিটিক্যাল কালচারকেও শেপ করে, যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন হলেই আলটিমেটলি পলিটিক্যাল কালচার হয়। পলিটিক্যাল পার্টিসিপেশনকেও শেপ করে থাকে পলিটিক্যাল সোশ্যালাইজেশন, পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটিক্যাল সিস্টেম, সবই হবে এগুলো। এখানে ভুল আছে, এটা পলিটিক্যাল সোশ্যালাইজেশন ডাজ নট শেপ বলেছে, এটা সবই উত্তর হবে। আমি এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, পরে এটা আমি এডিট করে দেবো। ডাজ নট শেপ এখানে সবই হবে, পলিটিক্যাল কালচারকেও শেপ করে থাকে, যে একটা মানুষের সামাজিকীকরণ যেভাবে হবে সেই রকম ভাবে সে কিন্তু তার পলিটিক্যাল কালচার একটা সেটার মধ্য দিয়ে তার কিন্তু তৈরিও হয়। তো এখানে সবকটাই হবে, দেখো ভোটিং বিহেভিয়ার, পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল পার্টিসিপেশন, সমস্ত কিছুই হবে, এখানে কোনোটা বাদ যাবে না। 7 নম্বর দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এজেন্সি অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। পলিটিক্যাল সোশ্যালাইজেশনের কোনটা এজেন্সি নয়।
তো পলিটিক্যাল সোশ্যালাইজেশনের যেটা এজেন্সি নয় সেটা হচ্ছে এখানে বলছে সোশ্যাল ক্লাব। সোশ্যাল ক্লাব সেটা বলা যায় না যে সোশ্যাল ক্লাবগুলো পলিটিক্যাল সোশ্যালাইজেশনের পার্ট নয়, না, এরাও হচ্ছে কিন্তু ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি এটা কিন্তু পার্ট, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি একটা পার্ট, মানে এডুকেশন ইনস্টিটিউশনস গুলো যেমন হচ্ছে একটা সেকেন্ডারি রোল প্লে করে থাকে সেই রকমই আর কি। এটাও ভুল উত্তর আছে আমি বলবো, যে ফ্যামিলি, এডুকেশন, পলিটিক্যাল পার্টিস, ইন্টারেস্ট গ্রুপস বা ইনস্টিটিউশন, তো সোশ্যাল ক্লাবস গুলো তো সেটারই একটা পার্ট, ইনস্টিটিউশনস গুলোরই একটা পার্ট বা অর্গানাইজেশনের একটা পার্ট, তাই না? তো সোশ্যাল ক্লাবগুলোকে এখানে বাইরে রাখবো আমি কিভাবে, কারণ এখানে ক্লাবের মধ্য দিয়েও আমরা কি শিখি, যে ক্লাব ধরো আমাদের এখানে সামাজিক কিছু অনুষ্ঠান করছে, সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে যেমন ধরবে রিলিজিয়াস প্রোগ্রাম তারা অর্গানাইজ করার কাজটা করছে। তো এখন রিলিজিয়াস বিষয়টাকে তারা প্র্যাকটিস করার মধ্য দিয়ে তারা কি করছে, হয়তো তারা একটা পুজোর ব্যবস্থা করলো, তো সেই পুজোর ব্যবস্থা করার মধ্য দিয়ে আমরা জানি কি যে তারা আলটিমেটলি হয়তো দেখা যাবে কি যে তারা পুজোর ব্যবস্থা করলো, মানে বর্তমান দিনে যেমন যেটা হচ্ছে যে তারা পুজোর ব্যবস্থা করলো আর সেটার লাভটা গিয়ে হয়তো কোনো একটা পলিটিক্যাল পার্টি সেখানে লাভ পাচ্ছে। তো এগুলোকে যে বলা যায় না তা কিন্তু নয়, বা এই পুজো অর্চনা করার মধ্য দিয়ে আমরা কি করছি, আমরা হয়তো আমাদের একটা পার্টিকুলার কালচারকে আমরা প্র্যাকটিস করছি, আমরা জানছি যে আমাদের অমুক বছর, প্রত্যেক বছরের অমুক তারিখে অমুক নিয়মে অমুক একটা ডিসিপ্লিন মেনটেন করে আমাদের পুজো টুজো হয়। তো সোশ্যাল ক্লাবগুলো যেহেতু এগুলোর ভূমিকা পালন করে, তো এগুলোকে বলা যাবে না তা নয়, বাট এখানে মোটামুটিভাবে এই দিক থেকে দেখো যে অ্যালমন্টন পাওয়েল যে ডেফিনেশনগুলো, যে অর্গানাইজেশনগুলোর কথা বলেছেন, সেখানে সোশ্যাল ক্লাবের মেনশন ছিল না। তো সেই পার্সপেক্টিভ থেকে এটা ঠিক হতে পারে, কিন্তু ইন জেনারেল যে এটা ঠিক হবে না তা কিন্তু নয়, ঠিক আছে? তো যেগুলো তোমাদের বলেছি গতকাল সেগুলো দেখবে অ্যালমন্টন পাওয়েলের দেওয়া কতগুলো হচ্ছে এজেন্সি, কিন্তু এটার নাম সেখানে মেনশন ছিল না, কিন্তু না থাকলেও সেটা কিন্তু উত্তর হবে। যাই হোক, এই প্রসঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ যে যেগুলো তোমাদের বলেছি সেগুলোকেই ঠিক ধরবে আর এটাকেই তোমরা ভুল ধরে আসবে, কিন্তু তারপরেও বলে দিচ্ছি নলেজের জন্য যে এটাও কিন্তু একটা একটা এজেন্সি হবে, এটা সোশ্যাল ক্লাব, একটা অ্যাক্টার, সেটাও একটা অ্যাক্টার। আড্ডামা দেখো কি বলছে, হুইচ অফ দ্য, এটাও একটু এডিট করে দেবো আমি, একটু কোয়েশ্চেন্সটা পড়ে ঠিক করে নিই, ওখানে অ্যালমন্টন পাওয়েলের নামটা লিখে দেবো। 8 নম্বর দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ট অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ট গুলোর মধ্যে তোমরা দেখবে যে আমাদের যারা প্রাইমারি সেগুলোকে ইম্পর্টেন্ট এজেন্ট বলা হয়। প্রাইমারি আর সেকেন্ডারি একটা ডিভিশন আছে, অবশ্য আমি তোমাদের এটা বলিনি গতকাল। তো এই প্রাইমারি এডুকেশনস যেমন হচ্ছে ফ্যামিলি হচ্ছে প্রাইমারি একটা ইনস্টিটিউশনস, তারপরে যেটা আসে সেটা হচ্ছে এডুকেশন ইনস্টিটিউশনস। কেন প্রাইমারি? তার কারণ এইটার মধ্য দিয়ে আমাদের মোটামুটি সবাইকেই যেতে হয়, মানে এখনকার যে ব্যবস্থা সেই ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা তোমাকে লাভ করতেই হবে, তার জন্য তোমাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতেই হবে। তো জন্ম থেকেই এখন এক প্রকার মানে ইউনিভার্সাল এডুকেশনের যেহেতু ব্যবস্থা করা হয়েছে মোটামুটি প্রায় ধরে নাও এক প্রকার সমস্ত দেশেই, তো স্বাভাবিকভাবে এটার মধ্য দিয়েই তোমাকে নিয়ম কানুন আদব কায়দা শেখানো হয়। এবং স্কুলে আমরা ঠিক এই কারণেও যাই, যাতে আমরা একটা সামাজিক প্রাণী হয়ে উঠতে পারি, সোশ্যাল অ্যানিমেল হয়ে উঠতে পারি, যেটা অ্যারিস্টটল বলেছিলেন যে আমরা সামাজিক প্রাণী হয়ে ওঠার জন্য আমাদের একটা নিয়ম নীতি আদর্শ আদব কায়দা সমস্ত কিছু শেখানোর জন্যই এই প্রতিষ্ঠানটিকে তৈরি করা হয়েছে। তো এটার প্রাইমারি মানে ভূমিকাটাই হচ্ছে তাই যে একজন মানুষকে সামাজিক প্রাণীতে পরিণত করা, সোশ্যাল অ্যানিমেলে পরিণত করা, তাকে সমাজের পার্ট করে তোলা। তো এর প্রাইমারি উদ্দেশ্যটাই হচ্ছে এটা, তো সেই কারণে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বা এটা প্রাইমারিও বলতে পারো, এটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। বাকিগুলো এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, এলিট ক্লাব, জুডিশিয়ারি, এগুলো সব সেকেন্ডারি হতে পারে। পার্সোনাল এক্সপিরিয়েন্সটা এখানে হবে না যদিও, কিন্তু বাকি দুটো হতে পারে, বাকি দুটো হতে সেকেন্ডারি হবে। 9 নম্বরটা দেখো কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ডিটেইল দ্য ফাংশনস অফ দ্য পলিসিস অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। তো পলিটিক্যাল সোশ্যালাইজেশনের যে কাজগুলো আছে বা ফাংশনস অফ দ্য প্রসেস মানে যে পদ্ধতির যে কাজকর্মগুলো আছে পলিটিক্যাল সোশ্যালাইজেশনে, সেগুলো সেগুলো নিয়ে কে কথা বলেছেন। তো মেইনলি এখানে ধরে নাও, এখানে দেখো এখানে লিপসেট অ্যান্ড ডালের কথা বলেছে, তো লিপসেট অ্যান্ড ডালই উত্তর হবে এটা, ঠিক আছে? লিপসেট অ্যান্ড ডাল একটু ডিফিকাল্ট হয়ে যায়, কোয়েশ্চেন্সগুলো একটু জটিল হয়ে যায়, বাট দেখে নাও এগুলোই সঠিক উত্তর করে আসবে, তোমরা একটু মুখস্থ করার মতো করে নাও, আর কিছু বলার নেই, এগুলো এইভাবে লাইন তুলে দিলে তো কিছু করার থাকে না। 10 নম্বর দেখো কি বলছে, এটা কেরলে এসেছে। দ্য ট্রান্সমিশন অফ নন পলিটিক্যাল অ্যাটিটিউডস হুইচ এফেক্ট অ্যাটিটিউডস টুয়ার্ড অ্যানালগাস রোলস অ্যান্ড অবজেক্টস ইন দ্য পলিটিক্যাল সিস্টেম ইজ রেফার্ড অ্যাজ। তো এটা লেটেন্ট পলিটিক্যাল সোশ্যালাইজেশন হচ্ছে। এটা কেন? কারণ নন পলিটিক্যাল অ্যাটিটিউডস এর মধ্য দিয়ে হচ্ছে, তো এটা সুপ্তভাবে হচ্ছে। ধরে নাও একটা সমাজে, যেটার উদাহরণটা দিলাম যে পাড়ার একটা ক্লাব, একটা সোশ্যাল একটা বিভিন্ন ইভেন্টস গুলোকে অর্গানাইজ করার কাজটা করছে।
তো যেহেতু এখন সোশ্যাল ইভেন্টস গুলোকে অর্গানাইজ করার কাজটা করছে, সেটাই আলটিমেটলি গিয়ে দেখা যাচ্ছে কি যে সে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে হয়তো সেখানে গিয়ে কোনো এক ফেভার করছে বা পলিটিক্যাল সিস্টেমটিকে ধরে রাখতে হয়তো হেল্প করছে। তো আলটিমেটলি সেটা কিন্তু মানে সেটা একটা পলিটিক্যাল সোশ্যালাইজেশনেরই কাজ। তো এটা একটা সুপ্তভাবে হচ্ছে, এটা একটা ইনস্টিটিউশনালাইজড ওয়েতে হচ্ছে, যে প্রতি বছরই হবে, যে যেই পাওয়ারে থাক না কেন সেই এটা কিন্তু হবেই। তাহলে সুপ্তভাবে হয়ে যাচ্ছে, এটা সাইলেন্টলি হয়ে যাচ্ছে, তো এটাকে এই কারণে সুপ্ত বলেছে, লেটেন্ট বলেছে। 11 নম্বর দেখো কি বলছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ আ প্রসেস অফ, তো পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ আ প্রসেস অফ ট্রান্সমিশন অফ পলিটিক্যাল কালচার অ্যাক্রস জেনারেশন, যেটা গতকাল তোমাদের পড়াতে গিয়েই বলছিলাম, শুরুর দিকেই দেখবে এটা ছিল, যে ট্রান্সমিশন অফ পলিটিক্যাল কালচার অ্যাক্রস জেনারেশন, যে একটা জেনারেশনের পর একটা জেনারেশন যেটা প্র্যাকটিস করছে সেটাকে যদি অন্য জেনারেশনের উপর, অর্থাৎ পরবর্তীকালের জেনারেশনের উপর যদি তোমাকে এটা পরবর্তী জেনারেশনকেও যদি তোমাকে সেটা প্র্যাকটিস করাতে হয়, তাহলে তোমাকে এটাকে তাদের মধ্যে সোশ্যালাইজ করতে হবে। এবার কিভাবে সোশ্যালাইজ করবে, তার জন্য পরিবার আছে, তার জন্য এডুকেশন ইনস্টিটিউশন আছে, তার জন্য বইয়ের সিলেবাস আছে, তো সেখানে এগুলোকে ঢোকাতে হবে এবং এগুলো তারা নিয়ম কানুন আদব কায়দাগুলো তারা এইভাবে শিখবে। সেটা আমরা জানি, এটা গতকালই আমরা আলোচনা করেছি, এটা হায়দ্রাবাদে এসেছে, ভালো করে দেখে নাও, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 20তেই এসেছে। 12 নম্বর প্রশ্ন দেখো, বলছে পিটার মার্কেল assumes 4 stages of human life on the basis of the process of political socialization which is the last stage among them। তো এখানে পিটার মার্কেলের এক্সপ্লেনেশনটা দেবো বলে ভুলে গেছি। পিটার মার্কেলের যে 4টে স্টেজের কথা বলেছেন হিউম্যান লাইফের, ঠিক আছে, হিউম্যান লাইফের 4টে স্টেজের কথা বলেছেন, তো 4টে স্টেজের মধ্যে হচ্ছে যেটা বলেছে যে লাস্ট স্টেজ কোনটা, তো ইগো ইন্টিগ্রিটি এটা হচ্ছে তার লাস্ট স্টেজ, ইগো ইন্টিগ্রিটি ইজ দ্য লাস্ট স্টেজ। এটা ভালো করে মনে রাখো, বাকি 3টে স্টেজ আমি কোনগুলো এগুলো পরে এক্সপ্লেনেশনে দিয়ে দেবো, দেখে নিও। একটু ডিফিকাল্ট হয়ে গেছে, হাই লেভেলে চলে গেছে, একটু করে আসা ডিফিকাল্ট হয় কারণ এতটা গভীরে যায় না, ঠিক আছে, ওরা যাচ্ছে। পরে মনে দাও বলছে আইডেন্টিফাই দ্য পারসন হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিওরি অফ আইডেন্টিটি ফরমেশন, আইডেন্টিফাই দ্য পারসন হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিওরি অফ আইডেন্টিটি ফরমেশন ইন পলিটিক্যাল সোশ্যালাইজেশন। তো এটা এরিকসন হবে, এটা স্টেট ফরওয়ার্ড কোয়েশ্চেনস, বাট খুব ভালো কোয়েশ্চেনস, থিওরি অফ আইডেন্টিটি ফরমেশন, যে যেটা এটা ভালো বলছিলাম যে আইডেন্টিটি ফরমেশনস যে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে হয়, যে তুমি যা কিছু শিখবে সেটার মধ্যে দিয়ে তোমার পরিচয় তৈরি হবে, তুমি তুমি যেরকম ভাবে তোমার কালচার তুমি প্র্যাকটিস করবে সেটার মধ্যে দিয়ে তোমার তোমার পরিচয় তৈরি হবে, তাই না? তো তোমার তোমার মধ্যে যে ধরনের ইনফরমেশনের প্রবেশ ঘটেছে, ধরে নাও অনেকে তোমরা আছো যে তোমরা অনেকে বাইরে থেকে ভাবছো যে গাইড না নিয়েই পড়াশোনা করব, উদাহরণ দেওয়ার তোমাদের মতো করে উদাহরণ দিচ্ছি, তোমরা অনেকেই ভাবতে আগে যে গাইড না নিয়েই পড়াশোনা করব, এখনো ভাবছো গাইড না নিয়েই পড়াশোনা করব। তো গাইড না নিয়ে পড়াশোনা না করলে কি হবে, তুমি যারা অ্যাডভান্স পজিশনে আছে তাদের কাছ থেকে অ্যাডভান্স ডিসিপ্লিনটা শিখতে পারবে না, যে কম সময়ে কিভাবে পড়ে পাস করতে হয়। তো ফলে কি হবে, তোমার এখন অনেকটা সময় লেগে যাবে। তো তুমি স্টুডেন্টেরই পরিচয় নিয়ে তোমাকে রয়ে যেতে হবে কিছু 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 হয়তো আগামী কয়েক বছর। কিন্তু যে হয়তো গাইড নিয়ে পড়াশোনা করছে সে একেবারে হাতের কাছে সমস্ত কিছু গুছিয়ে পাচ্ছে, সমস্ত এক্সপ্লেনেশনস গুলো সে পাচ্ছে, ফলে কি হবে, খুব তাড়াতাড়ি তার কিন্তু স্টুডেন্টের আইডেন্টিটি সে ত্যাগ করে কিন্তু অতি সহজে সে কিন্তু একটা প্রফেশনাল আইডেন্টিটি সে কিন্তু চুজ করতে পারবে। হয়তো সে আগামী 1-1.5-2 বছরের মধ্যে 3 বছর 4 বছরের মধ্যে হয়তো টিচার হয়ে গেল, তাহলে তার পরিচয়টা কিন্তু বদলে যাবে। কিন্তু যে এটা করেনি, যার মধ্যে ইনফরমেশনসের সোশ্যালাইজেশনসটা হয়নি, সে কি করবে, তার কিন্তু আইডেন্টিটির কোনো পরিচয় হলো না। সো পলিটিক্যাল সোশ্যালাইজেশনস কি করে, বেসিক্যালি এই একটা মানুষকে, একজন ব্যক্তিকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় উত্তরণ করার মধ্য দিয়ে তার পরিচয়টাকে শেপ করে। তো এটাই আমরা দেখতে পাবো। তো যাই হোক, এগুলোই এরিকসনের কথা, একটু ভালো করে দেখে নিও, একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন্স হয়ে যায়, মানে যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করেছে কে বলেছে, কারণ এইভাবে এত গভীরে গিয়ে পড়ানো হয় না এগুলো, কারণ আমাদের যেহেতু নেটে খুব কম কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে বা একেবারে করেও না বললে চলে, এবং পলিটিক্যাল কালচারের মধ্যে এটা একটা পার্ট। তো ঠিক আছে, দেখে নাও। 14 নম্বর দেখো কি বলছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন রেফার্স টু দ্য প্রসেস অফ অ্যাকোয়ারিং পলিটিক্যাল অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুস। গতকালই তোমাদের বলছিলাম অ্যাটিটিউডস এর কথা, পলিটিক্যাল অ্যাটিটিউডস, ভ্যালুস, বিলিফ, এগুলোর কথা তোমাদের বলছিলাম। তো এগুলো ভালো করে দেখে নাও, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড লাইনটা কিন্তু কমন এসেছে। 15 নম্বর দেখো কি বলছে, হু মেড দ্য ফলোইং স্টেটমেন্ট, ওয়েস্ট বেঙ্গল সেটে এসেছে, তো ভালো করে দেখতে হবে। এটা এসেছিল কোথায়, এটা এসেছিল হায়দ্রাবাদে, আর এটা এসেছে ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গলে একটা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছে, দেখো কি বলছে, political socialization are those developmental processes by which political culture are formed, maintained and changed। তো গতকাল তোমাদের বলছিলাম এটা, যে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে পলিটিক্যাল কালচার তৈরি হয়, পলিটিক্যাল কালচারকে ধরে রাখা হয় এবং পলিটিক্যাল কালচারের পরিবর্তন হয়। তো এটা কি, এটা হচ্ছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন। তোমাকে তুমি যেটা শিখবে সেটার মধ্য দিয়ে কি হবে, সেটার মধ্য দিয়ে সেটার মতো করে একটা নতুন হয়তো কালচার তৈরি হতে পারে,
বা হতে পারে যে তুমি পুরো এক্সিস্টিং কালচারটিকেই তোমাকে শেখানো হয়েছে, তোমার মধ্যে সোশ্যালাইজ করা হয়েছে, তো স্বাভাবিকভাবে সেই এক্সিস্টিং কালচারটি তোমার মধ্য দিয়ে সেটা স্থিতাবস্থা পাবে একটা। কিংবা হয়তো তোমাকে ব্যতিক্রম কিছু শেখানো হয়েছে, সো স্বাভাবিকভাবে তুমি তো ব্যতিক্রম অ্যাক্টিভিটিস তো করবেই, আলটিমেটলি নতুন কালচার তৈরি করবে, সো কালচারের মধ্যেও কিন্তু চেঞ্জ আসবে। সো পলিটিক্যাল কালচার, তো পলিটিক্যাল কালচারের এটার সাথে জড়িত পলিটিক্যাল সোশ্যালাইজেশন। তো এটা হচ্ছে যিনি বলেছেন তিনি হচ্ছেন অ্যালমন্ড, গুরুত্বপূর্ণ একজন নাম। ইন জেনারেল যখনই তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানা থাকবে না পলিটিক্যাল সোশ্যালাইজেশন থেকে, তখনই অ্যালমন্ডকেই তোমরা উত্তর করে আসবে। এগুলো ভালো করে দেখে নাও। 16 নম্বর দেখো কি বলছো। 16 নম্বর মহারাষ্ট্রে এসেছে কি বলছে, ইন পলিটিক্যাল সোশ্যালাইজেশন দ্য এমফাসিস ইজ অন দ্য ট্রান্সমিশন অফ পলিটিক্যাল ভ্যালুস ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট। এটা বলেছিলাম গতকাল যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ট্রান্সমিশন বেসিক্যালি বোঝায় যে একটা রাজনৈতিক মূল্যবোধ একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশন, একটা বিশ্বাস একটা জেনারেশন থেকে অন্য একটা জেনারেশনে, একটা কালচার একটা জেনারেশন থেকে অন্য আরেকটা পরের জেনারেশনে পাস করার এই বিষয়টিকে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের সোশ্যালাইজেশন বলা হয়। তো পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে বেসিক্যালি এটা পসিবল হয়। এখানে কমন আছে লাইনটা। 2 নম্বর বলছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন এইমস এট অ্যাচিভিং দ্য গোল অফ পলিটিক্যাল স্টেবিলাইজেশন। পলিটিক্যাল সোশ্যালাইজেশন এইমস এট অ্যাচিভিং দ্য গোল অফ পলিটিক্যাল স্টেবিলাইজেশন। অফকোর্স এটাই হয়। তো যখন কোনো একটা যখন কোনো একটা বিষয় তোমাকে শেখানো হচ্ছে, যখন কোনো একটা বিষয় তোমাকে রাজনৈতিকভাবে শেখানো হচ্ছে, তখন বেসিক্যালি সেটাই হয়, মানে মেন উদ্দেশ্যটা সবার আগে এটাই থাকে যে তোমাকে যে সিস্টেমের মধ্যে তুমি আছো সেই সিস্টেমটাকে ধরে রাখা হোক, স্টেবিলিটি আসুক বা স্থিতাবস্থা আসুক, ঠিক আছে, যেন সেটা ব্রেক না করে যায়। তো পলিটিক্যাল সোশ্যালাইজেশন এই কারণেই করা হয় যাতে তুমি ভিন্ন ধর্মী কোনো আচরণ না করো, এবং তোমার ভিন্ন ধর্মী আচরণের কারণে যেন সেখানে ভিন্ন কোনো একটা অবস্থা বা একটা ইনস্টেবিলিটি যাতে বা আনস্টেবল একটা সিচুয়েশন যাতে তৈরি না হয়। তো পলিটিক্যাল সোশ্যালাইজেশন শেখানোর নিয়মটা হচ্ছে এটাই। তো এই কারণে আমাদেরকে শেখানো হয়, মেয়েদেরকে শেখানো হচ্ছে যে তুমি ছোটবেলা থেকে জন্মগ্রহণ করার পরে তাকে শেখানো হচ্ছে যে তুমি বাসন মাজবে, ঝাড় দেবে, তুমি অমুক ব্যবস্থা করবে, ভাবে তোমার চালচলন হবে, হ্যাঁ, সন্ধ্যাবেলা হলে বাড়িতে ঢুকে থাকবে, সন্ধ্যাবেলার পর আর বাড়ি থেকে বেরোবে না। তো এইগুলো শেখানোর মধ্যে দিয়ে কি করা হচ্ছে যে এই যে একটা সামাজিক কাঠামো, সেই সামাজিক কাঠামোটা যেটা এক প্রকার রাজনৈতিক, যেটা বলার চেষ্টা করেছেন ফেমিনিস্টরা, যে পার্সোনাল ইজ পলিটিক্যাল হিসেবে তারা এটাকে আইডেন্টিফাই করেছেন, যেমন কেট মিলেট বলেছেন, তোমরা জানো। তো এটার মধ্যে দিয়ে তারা কি করে, তারা বলছে যে এটা চলছে সেটা ঠিকঠাকই চলছে, এটার স্থিতাবস্থাটাই বজায় থাকবে। তো সোশ্যালাইজেশন বেসিক্যালি সেটাই করে, স্থিতাবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করে। কিন্তু তুমি যদি ভিন্ন ধর্মীর আচরণ কিছু করো, তোমাকে যদি সোশ্যালাইজেশন না শেখানো হয়, তাহলে তুমি ভিন্ন ধর্মীর আচরণ করতে বাধ্য হবে। তো জেনারেলি এটাই হয়। এই কারণে দেখবে লোয়ার লেভেলে যারা থাকে তারাই দেখবে আপার লেভেলের মানুষের যে কালচার তারা বোঝেও না, খায়ও না, মাথাও দেয় না, কিন্তু তারা দেখবে একটা ব্যতিক্রম ধর্মী আচরণ করে, এবং সেটা আলটিমেটলি সোসাইটিতে একটা ডিস্টেবিলাইজেশন একটা পরিস্থিতি নিয়ে আসে, বা হয়তো একটা পরিবর্তন নিয়ে আসে। উদাহরণ নিয়ে নিতে পারো যে যারা দেখবে ওই বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো কয়েক বছর আগে, তোমরা দেখবে যে একটা পলিটিক্যাল পার্টির র্যালি বেরিয়েছিল, সেখানে দেখবে কিছু মানুষ এখানে কি করলো, যে বিদ্যাসাগরের গিয়ে মূর্তি ভেঙে দিল, তাই না? তো বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার মধ্য দিয়ে কি বার্তা পেলে তোমরা? বার্তা এটাই পেলে যে ওই মানুষগুলো, তারা ওই বিদ্যাসাগরকে যারা চর্চা করছে আজকের দিনে, সেই কালচারটিকেই বোঝে না, বিদ্যাসাগরের মূল্যটা বোঝে না, সেই মূল্যবোধটা, ভ্যালু সিস্টেমটা তার মধ্যে নেই। তো যেহেতু সেই ভ্যালু সিস্টেমটা তার মধ্যে নেই, সে কি করলো, সে এমন একটা ঘটনা ঘটালো যেটা হয়তো কি হলো, সমাজের মধ্যে হয়তো একটা ডিবেটের সঞ্চার করে দিল, ডিবেটের সঞ্চার করলো। তো এদেরই এই ধরনের আচরণগুলো তাহলে কি হতে পারে, এক্সিস্টিং যে স্টেবিলাইজেশন বা স্টেবিলিটি, সেটার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে। তো যাই হোক, এখন সেটা ভালো নাকি খারাপ আমি সে আলোচনায় যাচ্ছি না, সেটা যাওয়ার কথাও নয় আমার, বাট এখানে মোটামুটি বুঝে নাও যে ডিস্টেবিলাইজেশন কিভাবে হয় বেসিক্যালি। তো সোশ্যালাইজেশন না হলেই এটা হবে, সোশ্যালাইজেশন যদি হয় তাহলে দেখবে সে অটোমেটিক সে কিন্তু স্থিতাবস্থা বজায় থাকে, হ্যাঁ, স্থিতাবস্থা বজায় থাকে। তো এগুলো আমরা জেনারেলি দেখতে পাই, যদিও এখানে যে কমপ্লিটলি এটাও সত্য তা নয়, ডিস্টেবিলাইজেশন আসতেও পারে তাদের হাত ধরে, কারণ হিউম্যান নেচার আফটার অল কি বলবো, যে তার সেলফ সিকিং নেচার একটা আছে, সেলফ সিকিং নেচার দ্বারা সে পরিচালিত হয়। তো কখনো বলা যাবে না এটা, বাট মোটামুটি ভাবে এটা নিশ্চিত যে স্টেবিলাইজেশনের কনসেপ্টের মধ্যে দিয়ে বা সোশ্যালাইজেশনের কনসেপ্টের মধ্যে দিয়ে মোটামুটি ভাবে চেষ্টা করা হয় যে স্টেবিলাইজেশন যাতে থাকে। তো এটাই মেইনলি এর উদ্দেশ্য। 3 নম্বর কি বলছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন হ্যাম্পার্স দ্য ইন্ডিভিজুয়ালস অ্যাওয়ারনেস অফ দ্য পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্যাল ইভেন্টস। কি বলছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন হ্যাম্পার্স দ্য ইন্ডিভিজুয়ালস অ্যাওয়ারনেস। এখানে এটা 1-2 নাম্বারটা কি ঠিক বলেছে, কি বলছে দেখো, political socialization hampers the individual awareness of the political order and understanding of political events। যে রাজনৈতিক যে বিভিন্ন যে কি বলবো যে ঘটনাগুলো ঘটে, তো
তো সেগুলোকে বোঝার জন্য, বা বলতে পারো যে রাজনৈতিক, এটা যেটা বলেছে যে রাজনৈতিক যে বিশ্ব সেটাকে একটা সেটাকে সেটাকে সেটার যে সচেতনতা সেটাকে হ্যাম্পার করে, মানে ইন্ডিভিজুয়ালের রাজনৈতিক গোটা বিশ্বের রাজনীতি সম্পর্কে যে সচেতনতা সেটাকে হ্যাম্পার করে। এটা উল্টো কথাটা বলেছে। পলিটিক্যাল সোশ্যালাইজেশন বেসিক্যালি একজন ইন্ডিভিজুয়ালসের রাজনৈতিক গোটা বিশ্বের রাজনীতিতে কি চলছে সেটা সম্পর্কে সচেতন করে, হ্যাম্পার করে না, সচেতন করে তাকে, সচেতন করে, তাকে সেখানে সেটার পার্ট করে তোলার চেষ্টা করে। কিন্তু সোশ্যালাইজেশন না হলেই সেটা কিন্তু হ্যাম্পারটা হয় বেসিক্যালি, যেটা আমরা একটা জেনারেল একটা ট্রেন্ড আমরা দেখে থাকি। তো এই কারণে এখানে 3 নাম্বারটা হয়নি, 1 আর 2 নাম্বারটাই ঠিক হয়েছে, যেহেতু উল্টো কথাটা বলেছে। 17 নম্বর দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এজেন্সি অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। পলিটিক্যাল সোশ্যালাইজেশনের কোনটা এজেন্সি নয়? তো মডার্ন টেকনোলজি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এজেন্সি অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন? তো মডার্ন টেকনোলজি। মডার্ন টেকনোলজি বলছে এখানে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের এজেন্সি নয়। এখানে স্টুডেন্ট ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, সেলফ হেল্প গ্রুপ, এগুলো সরাসরি হচ্ছে কি, এখানে এগুলো হচ্ছে সরাসরি একটা সংগঠনের কথা বলছে, যেটা একাধিক মানুষ দিয়ে চলে। ঠিক আছে, একাধিক মানুষ দিয়ে চলে, একটা সংগঠন, এর একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। কিন্তু টেকনোলজি মডার্ন টেকনোলজির জায়গায় যদি মিডিয়া বলতো তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিন্তু এটা হলো না এই কারণে যে টেকনোলজি ইটসেলফ, টেকনোলজির হাত ধরে তো পলিটিক্যাল সোশ্যালাইজেশন হতে পারে না, টেকনোলজিটাকে কাতো পরিচালনা করতে হবে। তো টেকনোলজি যদি কোনো একটা গ্রুপ এখানে হতো তাহলে এখানে সঠিক উত্তর হতো। কেন? কারণ বাকি তিনটের মধ্যেই দেখো এখানে গ্রুপ শব্দটির মেনশন আছে বা ইউনিয়ন শব্দটির মেনশন আছে, তার মানে হচ্ছে যে সেটা একটা কতগুলো মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে, বা সেখানে একটা নির্দিষ্ট নিয়ম কানুন, তার আদর্শ আছে। কিন্তু টেকনোলজির নিয়ম কানুন আদর্শ কিছু নেই, যার হাতে পড়বে সে সেরকম ভাবে হয়তো সেটাকে পরিচালনা করতে পারে, কিন্তু এখানে একটা নিয়ম কানুন আছে। একটু ডিফিকাল্ট হয়ে যায় কোয়েশ্চেন্স গুলো ধরতে পারাটা, কিন্তু ঠিক আছে, দেখে নাও যে এগুলো কতগুলো সংগঠনের কথা বলেছে, আর এটা কোনো সংগঠন নয়, এটা জাস্ট একটা জড় বস্তু। চলে আসো এখানে 18 নম্বর কি বলছে, হু ডিফাইন পলিটিক্যাল সোশ্যালাইজেশন অ্যাজ দোজ ডেভেলপিং প্রসেসেস থ্রু হুইচ পারসন অ্যাকোয়ার পলিটিক্যাল ওরিয়েন্টেশনস এন্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার। তো এটা এরকম কোয়েশ্চেন দিলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, তো বাট দেখে নাও, যদি এত গভীর কোয়েশ্চেন নেটে কখনো করে না, কেরলে গিয়ে একটু করে। তো স্ট্যান্ডিং ব্যালেন্সের কথা এখানে বলেছে, ভালো করে দেখে নিও, গতকাল তোমাদের বলছিলাম। 19 নম্বর দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট প্রসেস অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। তো ফার্স্ট প্রসেস গতকালই তোমাদের বলছিলাম যে ফার্স্ট প্রসেস, যে একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করছে সে তখন সবার আগে তার পরিচয়টা হচ্ছে একটা পরিবারের মধ্যে, কারণ পরিবার ছাড়া কেউ কখনো জন্মগ্রহণ করে না। ঠিক আছে, এখন পরিবারের সদস্য এখন সেটা কম হতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু একটা পরিবার থাকবে। এবার পরিবার বলতে মানে সেটা 4টে দেওয়াল বলে না, পরিবার মানে সেখানে যে 4জন মানুষকে বোঝায় না, পরিবার মানে হচ্ছে যে সেটার একটা ডিসিপ্লিন, যে ডিসিপ্লিনের মধ্য দিয়ে হয়তো ওই পরিবারের একজন হোক আর 10 জনই হোক, তার মেম্বাররা হয়তো পরিচালিত হয়। তো একটা নির্দিষ্ট ডিসিপ্লিন, নির্দিষ্ট একটা নিয়ম, একটা নির্দিষ্ট নিয়ম কানুন, একটা শৃঙ্খলা, তো সেটাকে বোঝানো হচ্ছে। তো ফ্যামিলি বলতে সেটা, তো ফ্যামিলিতে যখন এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যখন কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তখন সে সবার আগে ওই নিয়ম কানুনগুলি ধীরে 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 শেখে, সে ভাষা শেখে, সে বিভিন্ন ধরনের বিষয়ে সেখানে কিন্তু পাঠ করতে পারে, বা তার সোশ্যালাইজেশন তার মধ্যে হয়। তো এটা প্রথম বা প্রাথমিক, এটা হচ্ছে এক প্রকার, এটা হচ্ছে ইনস্টিটিউশনস। এরপরে চলে আসো 20 নাম্বার কোয়েশ্চেন্সে। 20 নাম্বার কোয়েশ্চেন বলছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন মে বি ডিফাইন্ড অ্যাজ দোজ ডেভেলপিং প্রসেস থ্রু হুইচ পারসন কোয়েশ্চেন্স বলছে ডেভিড ইস্টন, ভালো করে দেখে নিও, এখানে দুবার রিপিট হয়েছে, সো এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত এতক্ষণে তোমাদের, কারণ যেহেতু দেখছো রিপিট যেহেতু হচ্ছে, সো পরীক্ষা আসতে পারে। 21 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। তো এখানে যেটা কারেক্ট বলেছে সেটা এটা দেখো, পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ দ্য এস্টাবলিশমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অফ অ্যাটিটিউডস টু এন্ড বিলিভস অ্যাবাউট পলিটিক্যাল সিস্টেম। যে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে যে বিভিন্ন ধারণা বা বিশ্বাসগুলো আছে, বা মনোভাবগুলো আছে, মনোভাবের উন্নতি সাধন করাটাই বা তার প্রতিষ্ঠা করাটাই হচ্ছে কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণ। তো আমরা সেটাই জানি যে রাজনৈতিক ব্যবস্থার যে বিভিন্ন নিয়ম কানুনগুলো আছে সেগুলো বা বিশ্বাস বা ধারণা যেগুলো আছে সেগুলোটা শেখাটাই হচ্ছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন। পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে আমরা এখানে এরকম ভাবে পলিটিক্যাল সিস্টেমের, ওভারঅল একটা পলিটিক্যাল সিস্টেম বা একটা সোসাইটির আমরা কিন্তু পার্ট হয়ে উঠি। 22 নম্বরে চলে আসো। 22 নম্বর কি বলছে, এখানে স্টেটমেন্ট অ্যাসারশন যে দিয়েছে নেটের ইকুয়েশনস, ভালো করে দেখে নেবে কোয়েশ্চেন্সটা। পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ পলিটিক্যাল কালচার আর মেইনটেইনড এন্ড চেঞ্জ। ঠিকই, স্বাভাবিক কথা যে পলিটিক্যাল কালচার যে সে বজায় থাকে এবং তার পরিবর্তন ঘটে, সেটা তার পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্য দিয়েই। তো আমরা জানি, এটা বলে এসেছি। ফ্যামিলি, স্কুল, পিয়ার গ্রুপস, এক্সপিরিয়েন্স ডিউরিং এমপ্লয়মেন্ট, মাস মিডিয়া অ্যান্ড direct contact with political system are the main agents of the process of socialization. এটাও আমরা জানি, গতকাল তোমাদের বলে এসেছি।
তো সেই কারণে এখানে কিন্তু অপশন এটাই ঠিক হয়েছে। প্রথমটা বলেছে যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন হলে পলিটিক্যাল কালচার কারণ পলিটিক্যাল সোশ্যালাইজেশন করানোর কাজটা করে কিন্তু এরা কারা, ফ্যামিলি, পিয়ার গ্রুপ, স্মল। তো এইগুলো একটা নিয়েছে, অপশন এটাকে এখানে ঠিক দেখে নিও। এই ধরনের কোয়েশ্চেন নেটে যদিও দিচ্ছে না, তো তুলেই দিল এক প্রকার, দেখতেই পাচ্ছ। সো কাজেই এখানে ভয় পাওয়ারও কিছু নেই, যে নেটে গত লাস্ট দুটো পরীক্ষায় কিন্তু স্টেটমেন্ট রিজনের, অ্যাসারশন রিজনের কিন্তু কোয়েশ্চেন্স আসেনি। তো মোটামুটি ভাবে অনুমান করা যায় যে কোয়েশ্চেন্সের প্যাটার্নটা তুলেই দিল। এখানে আরেকটা অ্যাসারশন দিয়েছে, দেখো কি বলছে, পলিটিক্যাল সিস্টেম রিসিভ মোর অর লেস কন্টিনিউয়াস সাপোর্ট ফ্রম সোসাইটি ইফ দ্য প্রসেস অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ হোমোজেনাস। একেবারে ঠিক কথা, যে পলিটিক্যাল সিস্টেম এখানে খুব কম এখানে হচ্ছে সমর্থন আদায় করে যদি সোসাইটিটা একেবারে হোমোজেনাস সোসাইটি হয়। পলিটিক্যাল সোশ্যালাইজেশনটা যদি হোমোজেনাস হয়, যে হোমোজেনাস এককেন্দ্রী, বহু বিভিন্ন ধরনের বিষয় নেই, মানে একটাই পার্টিকুলার প্যাটার্ন রয়েছে বা অল্প কিছু প্যাটার্ন রয়েছে, ডাইভার্সিটি খুব বেশি নেই, তো তখন কি হয়, পলিটিক্যাল সিস্টেম বিশেষ কিছু সমর্থন লাভ করে না, বিশেষ কিছু তখন তার মধ্যে মানে তার একটা বিশেষ কোনো মূল্য থাকে না বলতে পারো সহজ ভাষায়। যাই হোক, এটা আমরা জানি। The individuals cooperate with each other and there is an atmosphere of trust in the political culture. The individual cooperate with each other and there is an atmosphere of trust in the political culture. যে রাজনৈতিক সমাজের মধ্যে একটা বিশ্বাসের বাতাবরণ রয়েছে, হ্যাঁ, এবং এই বিশ্বাসের বাতাবরণটা ইন্ডিভিজুয়াল একে অপর, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে ব্যক্তিরা একে অপরকে সাহায্য সহযোগিতারও কাজটা করে থাকে। তো দুটো স্টেটমেন্টই ঠিক, বাকি এখানে এখানে অপশন এটাকে ঠিক নিয়েছে, দেখে নিও। চলে আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, 24 নম্বর, হু অ্যামং দ্য ফলোইং ডিসকাসড কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি ইন সোশ্যালাইজেশন। একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে নাও। এটা অ্যালমন্ড অ্যান্ড পাওয়েল। কিছুক্ষণ আগে তোমাদের অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলের কথা বললাম, যে চোখ বন্ধ করে দিয়ে অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলের নামটাই খুঁজে আসবে কোথায় আছে, কারণ এরাই হচ্ছে প্রমিনেন্ট থিঙ্কার। তো এরাই হচ্ছে প্রমিনেন্ট থিঙ্কার। সো এটা কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে। এরপরে চলে আসো, এরপরে বলছে 25 নাম্বার কোয়েশ্চেন্স, পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং পলিটিক্যাল কালচার অ্যান্ড ইন হুইচ পলিটিক্যাল পার্টিস অলসো অ্যাক্ট অ্যান এজেন্ট। তো পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং পলিটিক্যাল কালচার অ্যান্ড ইন হুইচ পলিটিক্যাল পার্টিস অলসো অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট। তো এটা তো আমি গতকালই বলেছি, আজকেও তোমাদের একাধিকবার বললাম, যে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনটা হয় বা তার মধ্যে যে ট্রান্সমিশনটা হয়, সেটা আমরা পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে দেখতে পাই। এবং জেনারেলি পলিটিক্যাল পার্টিসগুলোও কিন্তু সেই ধরনেরই পলিটিক্যাল সোশ্যালাইজেশনেরই কিন্তু ভূমিকা পালন করে থাকে। উদাহরণ রাম মন্দিরের গতকাল তোমাদের দিয়েছি। রিজন বলছে, অল পলিটিক্যাল পার্টিস স্ট্রাইভ টু মেনটেন আ সিভিক পলিটিক্যাল কালচার। অল পলিটিক্যাল পার্টিস স্ট্রাইভ টু মেনটেন সিভিক পলিটিক্যাল কালচার। সিভিক মানে হচ্ছে নাগরিক রাজনৈতিক সংস্কৃতি। এখানে বোধহয় বলছে এটা ঠিক, 8টা ফলস বলছে, যে সমস্ত পলিটিক্যাল পার্টিস হচ্ছে কি, যে নাগরিক যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেটাকে ধরে রাখতে চায়। তো এটা নাও হতে পারে, কিছু কিছু পলিটিক্যাল পার্টি সেখানে হয়তো তার ব্যতিক্রম করতে পারে। সেখানে ব্যতিক্রমী যেমন অনেকে, যেমন বাংলাদেশের এই মুহূর্তে যে শাসন ব্যবস্থা, সেটাকে একটা ওই বলতে পারো সিভিক পলিটিক্যাল কালচারের জায়গায় একটা কি বলবো, যে আনসিভিলাইজড পলিটিক্যাল কালচার হিসেবে তারা দেখছে। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে তারা যেভাবে নিজেদের উন্নতি করতে চাইছে, সেটা আলটিমেটলি লং রানে হয়তো তাদের নিজেদেরই ক্ষতি করতে পারে। তো সেটা তো কোথাও না কোথাও একটা পলিটিক্যাল পার্টির আদর্শ থেকেই তো আসছে, কিংবা নাও, এখন হয়তো তারা পলিটিক্যাল পার্টির রং ধারণটা করেনি, বাট তাদের একটা আদর্শ থেকে তারা কিন্তু এটা পরিচালনা করছে। সো এটা নাও হতে পারে। তো দেখে নিও, এটা কেরলে এসেছে। 26 নম্বর দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য প্রসেস বাই হুইচ পলিটিক্যাল কালচার আর মেইনটেইন অ্যান্ড চেঞ্জ। তো পলিটিক্যাল সোশ্যালাইজেশন, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স, আর নতুন করে কি বলবে, এই ধরনেরই প্রশ্ন কিন্তু আসে, এই ধরনেরই প্রশ্ন মোস্ট অফ দ্য টাইম আসার সম্ভাবনা থাকে নেটে। এবং দেখলে নেটের কোয়েশ্চেন্সগুলো ওই রকমই হয়েছে। এটাও একটা নেটের, দেখো, পলিটিক্যাল সোশ্যালাইজেশন ডিলস উইথ প্রসেস অফ ফর্মুলেটিং পলিটিক্যাল আইডিয়াস। একেবারে ঠিক কথা, যে রাজনৈতিক যে ধারণা তৈরি করার জন্য তৈরি করার একটা পদ্ধতি হিসেবে এটা কাজ করে থাকে। রাজনৈতিক ধারণা তো জানি আমরা আমাদের একটা রাজনৈতিক ধারণা তৈরি হচ্ছে, তো আমরা পলিটিক্যাল সোশ্যালাইজেশন আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই হয়েছে। সো এগুলো সাধারণ একেবারেই কথা। 28 নম্বর দেখো, এটা মার্চ 2023 এসেছে, রিসেন্ট কোয়েশ্চেন। তো এটা কি বলছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন, পলিটিক্যাল ডিকে, পলিটিক্যাল রিক্রুটমেন্ট, পলিটিক্যাল রিভলিউশন। তো এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং আর ফাংশনস অফ পলিটিক্যাল সিস্টেম। তো পলিটিক্যাল সিস্টেমে যেটা কাজ, সেটা কি কি এখানে পলিটিক্যাল সিস্টেমের কাজটা হচ্ছে, এটা রিক্রুটমেন্ট হবে, সোশ্যালাইজেশন হবে। এ এন্ড সি তো হওয়া উচিত, এ এন্ড সি, দেখো এ এন্ড সি উত্তর আছে। যে রাজনৈতিক ব্যবস্থার কাজটা হচ্ছে যে সামাজিকীকরণ করবে। রাজনৈতিক ব্যবস্থা যেটা আছে, ধরে নাও এখন ভারতবর্ষ নামক একটা রাজনৈতিক ব্যবস্থা আছে, তো
তো ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থাটাকে ধরে রাখতে হলে কি করতে হবে, যারা নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে তাদের মধ্যে কি করতে হবে, যে ভারতবর্ষ কি, ভারতবর্ষ কেন, ভারতবর্ষ বলতে কি বোঝায়, এই সমস্ত আইডিয়াগুলো তার মধ্যে পুশ করতে হবে। তো এগুলো কে শেখাবে? তাকে তার পরিবার শেখাবে, তার সমাজ শেখাবে, তার এগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে এডুকেশন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পর্যন্ত, মিডিয়া, এরা কিন্তু শেখাবে। তো পলিটিক্যাল সিস্টেমের কাজই হচ্ছে এটা। এবং পলিটিক্যাল রিক্রুটমেন্ট বলেছে, তো পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে পলিটিক্যাল রিক্রুটমেন্টটাও সে করবে, অর্থাৎ নিয়োগটা করবে। যাদেরকে নিয়োগ করবে তারা আবার হচ্ছে কিন্তু ফার্দার গিয়ে তারা কি করবে, পলিটিক্যাল সোশ্যালাইজেশনেরই কাজটা হয়তো করে থাকবে। পলিটিক্যাল রিক্রুটমেন্ট গুলোও কিন্তু করে থাকে পলিটিক্যাল সিস্টেমের মধ্যেও, আমরা এটা দেখে থাকি। তো জেনারেলি আমরা এই যে চাকুরির জন্য ব্যবস্থা করছি, চেষ্টা করছি, সেগুলো কি, এগুলো রিক্রুটমেন্ট হতে আসবে। ওকে, যাই হোক, এগুলো 29 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, নেটে জুনে 2013 এসেছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং ইনপুট ফাংশনস অফ অ্যালমন্ডস পলিটিক্যাল সিস্টেম। তো ইনপুট কোনগুলো? ইনপুটে আমরা দেখেছি ইন্টারেস্ট এগ্রিগেশনস, ইন্টারেস্ট আর্টিকুলেশন, এগুলো দেখেছি সবই, ঠিক আছে। ইন্টারেস্ট এগ্রিগেশন, আর্টিকুলেশন, এগুলো ছিল। পলিটিক্যাল কমিউনিকেশন এবং সোশ্যালাইজেশন আছে। তো প্রথম দুটো তো হবেই, পরের দুটোও কিন্তু হবে। এটা কি আইডেন্টিফাই সিকোয়েন্স বলছে না, কারেক্ট সিকোয়েন্স, কারেক্ট সিকোয়েন্স বলেছে। তো কারেক্ট সিকোয়েন্স যদি বলে তাহলে এখানে সবার আগে কি হবে? এটা ইয়ে বলছিলে ভুল আছে দীপিকা, এটা ভুল আছে। স্যার আগে হচ্ছে আর্টিকুলেশন হবে, তারপরে এগ্রিগেশন হবে, এটা বলেছিলাম। অপশনটাতে ভুল ক্লিক করা আছে। আগে আর্টিকুলেশন, পলিটিক্যাল আর্টিকুলেশন, মেটেরিয়ালটাতে কি দিয়েছিলাম? আমার অপশনটাতে একটু দেখুন, যেটাতে ক্লিক করা আছে সঠিক সেটা ভুল হবে। আচ্ছা, তাহলে এটা হবে বলছো, এটা হবে বলছো? হ্যাঁ, আগে আর্টিকুলেশন তারপরে এগ্রিগেশন। হ্যাঁ আচ্ছা, মেটেরিয়ালটাতে দিয়েছে ওইরকম ওখানে কি আছে? মেটেরিয়াল দিয়েছে, হ্যাঁ, ওখানে তাই আছে। নিচে আর একটা কোশ্চেন আছে, সেখানে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছেন আপনি, ওখানে আছে। আছে না? আমি কারেক্ট করে দেবো। এখানে নিচেও কি আছে? এটাতে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে না? দেওয়া নেই, অন্যগুলোতে দেওয়া আছে, এটাতে এক্সপ্লেনেশনটা পড়িনি। এগুলো ভুলেই যাই আমিও নিজেও, পড়াতে পড়াতে একদিক থেকে পড়ছি, অন্য দিক থেকে আমিও ভুলে যাচ্ছি। বাট মাথায় রেখো, তোমাদের মাথায় রাখতে হবে, আমার মাথায় রাখার প্রয়োজন নেই। বলে দিয়েছি, এক্সপ্লেনেশন দিয়েছি সেই সময়, এগুলো মাথায় রেখো। 30 নম্বর দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং ইনপুটস ফাংশন এন্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং ইনপুটস। তো এটা এখানেও এটাতে আছে, তাই তো? পরেরটাতে আছে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা এক্সপ্লেনেশন নেই। ও উত্তরগুলো, এক্সপ্লেনেশনের পার্টটা বন্ধ করা আছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং ইনপুটস ফাংশন এন্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফ্রম বিলো। এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এটা দেখে নাও, এখানে কি বলছে, এখানে দেখো, এখানে 4 2 1 3 বলেছে। 4 2 1 3, এখানে ঠিক আছে। এটা তো রিপিট হয়েছে, ভালো করে দেখে নিও। পলিটিক্যাল সোশ্যালাইজেশনের কথা বলেছে। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং ইনপুটস ফাংশনস। তো আবার রিপিট করেছে, আর নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে, রাইট। পলিটিক্যাল সোশ্যালাইজেশন, পলিটিক্যাল রিক্রুটমেন্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট আর্টিকুলেশনস, ইন্টারেস্ট এগ্রিগেশনস, পলিটিক্যাল কমিউনিকেশনস, এটা হচ্ছে একটা প্রপার সিকোয়েন্স। তো ভালো করে এটা দেখে নিও, এটা দেখে নিও। 32 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, ইন দ্য 1970s হু অ্যামং দ্য ফলোইং এক্সপ্লেইন দ্য নেচার অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইন সোভিয়েত ইউনিয়ন বাই examining the early childhood experience of Russian children in family and preschool institutions during 6 historical periods। তো এটা আর নতুন করে কি বলবো, এটা মুখস্থই করতে হবে এক প্রকার। এইরকম ধরে ধরে দিলে বলা মুশকিল, কারণ কোনো বই থেকে লাইন তুলে দিলে এটা তো আর ধরা যায় না ওইভাবে। তো এটা রবার্ট ডাব্লিউ ক্লসন বলেছে এখানে। তো এটা এক প্রকার মুখস্থ করে নাও, যে রাশিয়ান স্কুলের কথা বলেছে সোভিয়েত ইউনিয়নের পিরিয়ডে। সেখানে সেভাবে স্কুলগুলোকে তিনি অধ্যয়ন করেছিলেন, বা ফ্যামিলিগুলোকে। ফ্যামিলি কি বলছে এখানে, চিলড্রেন, ফ্যামিলি অ্যান্ড প্রি স্কুল। আচ্ছা, প্রি স্কুল এবং পরিবার, এই দুটো জায়গাকে তিনি এক্সামিন করে এখানে দেখেছেন যে তাদের মধ্যে সোশ্যালাইজেশন কিভাবে হয়। তো এটা রবার্ট ডাব্লিউ ক্লসন। এখানে আর বলার কিছু নেই। তো এইরকম কতগুলো সাধারণেরই কোয়েশ্চেন্স আসবে, কিন্তু সাধারণগুলোই একটু তোমরা গোলাবে, জটিল এগুলোই হয়ে যায়। তো একবার দেখে নিলে তোমরা বুঝে গেলে, কোয়েশ্চেনগুলো এবার রিভাইজ করতেই থেকো, দেখবে তোমাদের পরীক্ষার হলে গিয়ে এখানে ডিরেক্ট কমন পেয়ে যাবে। বিশেষ করে গুজরাটের কোয়েশ্চেন, নেটের আর সেটের কোয়েশ্চেনগুলো ভালো করে দেখো বারবার, অসুবিধে কিছু হবে না অ্যাটলিস্ট, ঠিক আছে। আর যদিও আইডিয়াগুলোও খুব সহজ, তো কাজে চিন্তা করার কিছু নেই, ঠিক আছে। আমি ওটা কারেক্ট করে দেবো যেটা ভুল আছে। তো এই গেল আজকের
আমাদের আলোচনার বিষয়বস্তু। এবার যদি তোমাদের কিছু জানার থাকে, বোঝার থাকে বলতে পারো, আর নইলে রাখতে পারো। আগামীকাল আমরা নতুন একটা টপিক পড়বো। নতুন টপিকের মধ্যে তোমাদের বোধহয় নিউ ইনস্টিটিউশনালিজমটা আমি পড়াইনি। ইনস্টিটিউশনালিজমগুলো পড়িয়েছি, যেটা ট্র্যাডিশনালিজমের মধ্যেই আমরা পড়েছি। সেখানে কনস্টিটিউশনসকে ভ্যালু দেওয়া হয়েছে, তো বলবো তো, তারপরেও সেটাকে একটু রিপিট করব, কারণ আগের ক্লাসগুলোকে ইনস্টিটিউশনের আন্ডারে না পড়ালে তোমরা ধরতে পারবে না, নিউ ইনস্টিটিউশনালিজমের আইডিয়াটা ধরতে পারবে না। তো আগামীকাল আমি চেষ্টা করব তোমাদের নিউ ইনস্টিটিউশনালিজমটা পড়িয়ে দেওয়ার, কারণ ওখান থেকে বেশ কতগুলো প্রশ্ন করে। হ্যাঁ, ওটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়াও আরও অনেক কিছু আছে এখনো এই ইউনিট 4-এ, সো সেগুলো 1 by 1 কিন্তু হতে থাকবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকুই থাক। আশা করি তোমাদের কারো কিছু বলার নেই আজকে। দেখা হবে আবার আগামীকাল। যারা এখনো সলভ করোনি, সলভ করে নাও। আর যারা অ্যাডভান্স লেভেলে পড়তে চাও, তারা ক্লাস লেকচার দেওয়া আছে, সেখান থেকে পুরোনো ক্লাসগুলো দেখে নাও, যেগুলো এর আগে হয়ে গেছে। দেখে নিয়ে নিজেকে অ্যাডভান্স পজিশনে নিয়ে আসো। যত টানবে নিজেকে, তত তাড়াতাড়ি নেট জেআরএফ হবে। যত লেট করবে, তত তোমাদের লেট হবে। ঠিক আছে, চলো, গুড নাইট। ঠিক আছে স্যার। হুম।